হাই বন্ধুরা, গুড নন। আজকে আমরা জৈব রসায়নে অনলাইনে ক্লাসে আসছি। তোমাদের সবাইকে স্বাগত। জৈব রসায়নটা একটু ভালো করে মন দিয়ে বুঝতে হবে। আমি একদম গোড়া বেসিক থেকে শুরু করছি। জৈব রসায়ন পড়তে গেলে যাদেরকে নিয়ে কাজ তারা হলো, আমি যদি বলি অ্যালকেন, মূল শব্দ অ্যালক, বিভক্তি হচ্ছে এন, এর সাধারণ সংকেত CnH2n+2। এটা এন এর মান যা কিছু হতে পারে। অন বসালে কত হয়? C1H, 2 × 1 + 2, তাহলে কত হলো? CH4। প্রথম হলে এটার নাম হয় মিথেন। 2 বসালে কত হবে? C2, 2 দুগুণে 4 আর 2 = C2H6, এটার নাম হয় ইথেন। এদের থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে হয় অ্যালকিল মূলক। অ্যালকিল মূলক, এদেরকে আর দ্বারা ডিনোট করে। আমরা অ্যালকেন 10 অবধি পড়ব। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, এরকম আছে 10 অবধি। এদেরও 10 অবধি একটা হাইড্রোজেন চলে যাবে। এদের থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তাদেরকে বলে অ্যালকিল। মিথেন থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে হয় মিথাইল। এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে হবে ইথাইল। এটার নাম মিথাইল, লাস্টে ইল, আইল যুক্ত হয়। আইল, মূল শব্দের শেষে আইল যুক্ত হয়। আইল, মিথ প্লাস আইল মিথাইল, ইথ প্লাস আইল ইথাইল। তাহলে এদের সাধারণ সংকেত এখানে 2 এর জায়গায় 1 হবে, CnH2n+1। দেখো এনের জায়গায় 1 বসাও, C1H, 2 × 1 + 1, 2 × 2 = 3, CH3। প্রথম, তাহলে আমরা একটু সময়ের মধ্যে অলরেডি শিখে গেলাম যে অ্যালকেন সাধারণ সংকেত CnH2n+2, এর জায়গায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আরও হতে পারে। 1 বসালে মিথেন, 2 বসালে ইথেন, 3 বসালে প্রোপেন, 4 বসালে বিউটেন, এভাবেই চলতে থাকবে। এদের থেকে যখন একটা হাইড্রোজেন চলে যাবে তখন আইল যুক্ত হবে মূল শব্দের শেষে। মিথ প্লাস আইল মিথাইল, ইথ প্লাস আইল ইথাইল, প্রোপ প্লাস আইল প্রোপাইল, এই ধরনের হবে প্রোপ প্লাস আইল। তাহলে এদের সাধারণ সংকেত 1 কম হবে, CnH2n+1। এর সঙ্গে বলে যাই এদের এই যে মিথাইল ইথাইল, এদের ইলেকট্রন বিকর্ষী ধর্ম রয়েছে, মানে এরা ইলেকট্রনকে রিপালস করে, পুশ করে, ইলেকট্রনকে ঠেলে দেয়, এই প্রপার্টিস রয়েছে। জগৎ সংসারে 2 ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা স্পিসিস দেখা যায় যাদের 2 ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে। কেউ ইলেকট্রন অ্যাট্রাকশন করে, কেউ রিপালস করে, কেউ আকর্ষণ করে, কেউ ঠেলে দেয়। এরা ঠেলে দেওয়ার ভাগে পড়ে গেছে মানুষদের মধ্যেও, কেউ অ্যাট্রাক্ট করে, কেউ ঠেলে দেয়। সেখান থেকেই সংসার, সেখান থেকেই নেগেটিভ পজিটিভ, এটাই। এইটুক ছোট্ট কেমিস্ট্রি, এইটুক বুঝলে আর তো কিছু লাগে না। এদের মধ্যে মিথাইল ইথাইল প্রোপাইল, এরা ইলেকট্রনকে বিকর্ষণ করে, ইলেকট্রনকে রিপালস করে, তার মানে ইলেকট্রনকে পুশ করে, তার মানে ইলেকট্রনকে ঠেলে দেয়। নিশ্চয়ই ঠেলে যখন দেয়, কেউ ধরার মানুষ রয়েছে, তারা অ্যাট্রাক্ট করে সেই স্পিসিসগুলো। তারা কি? তারা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যারা আছে তারা অ্যাট্রাক্ট করে। রসায়নের পরিভাষায় এই যে ইলেকট্রন যে ঠেলে দেয়, একে বলা হয়, ঠেলে যখন দিচ্ছে তখন পজিটিভ, একে বলে প্লাস ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট, তাকে ঠেলে দেওয়াকে, ঠেলে সংক্ষেপে বলা হয় প্লাস আই এফেক্ট। এর অ্যাট্রাকশন যারা করে তাদের উল্টো হবে মাইনাস ইন্ডাকটিভ এফেক্ট, সংক্ষেপে বলে মাইনাস আই এফেক্ট। এই হচ্ছে কথা।
তাহলে কেউ রিপালস করে, কেউ ঠেলে দেয়। এইবার কেউ ঠেলে, আবার কেউ ঠেলে আবার চলেও যায়। যেমন তোমরা রেজোন্যান্সে দেখেছো রাসায়নিক বন্ধনে। আমি যদি রাসায়নিক বন্ধনের কথা বলি তাহলে রেজোন্যান্স কথাটা তোমরা পড়েছো। আমরাও এখানে একটু রেজোন্যান্স কথাটা একটু আলোচনা করবো আর একটু বিশদভাবে। রেজোন্যান্স তোমাদের মনে আছে নিশ্চয়ই, বেনজিনের দুটো রেজোন্যান্স দেখিয়েছিলাম। এখানে থাকবে, আবার এই ডাবল বন্ড সঞ্চালন হয়। এই বন্ডটা এখানে আসে, এই বন্ডটা এখানে চলে যায়, এই বন্ডটা এখানে চলে যায়। এই যে বন্ডটা জায়গা বদল করছে এর নাম কনজুগেশন। কনজুগেশন কনজুগেশনে আছে, অল্টারনেটিভ ভাবে থাকলেই এটা হয়। তার মানে এই ইলেকট্রন এখান থেকে ঘুরে ঘুরে আবার এই অবধি চলে আসে ইলেকট্রনটা, আর এর নামই হচ্ছে রেজোন্যান্স এফেক্ট। রেজোন্যান্সের মাধ্যমেই হয়, বাংলায় বলে সংস্পন্দন। ইলেকট্রন তার জায়গা বদল করে, কারণ ইলেকট্রন ঠেলে দিচ্ছেই না, ইলেকট্রন সঙ্গে সঙ্গে জায়গা বদল করছে। এবার এদেরও তাহলে এই রেজোন্যান্স থেকে আসছে প্লাস আর এফেক্ট। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স প্লাস আর এফেক্ট অ্যান্ড প্লাস আই এফেক্ট? প্লাস আই এফেক্ট মানে ঠেলে দেয়, জাস্ট ঠেলে দেয়। আর এরা ঠেলে শুধু দেয় না, ঠেলে দেয় এবং চলেও যায়, মানে ওখানে চলে যায়, ওখানে চলে যায়। ট্রান্সপোর্ট হয়, জায়গা বদল হয়। যেমন বাড়িতে কোনো কিছু আমার হয়েছে, আমি পড়াচ্ছি আর বারবার ফোন করছি বাড়িতে, এটা করো ওটা করো তারপর এইভাবে করো, এটা হচ্ছে প্লাস আই এফেক্ট। আর যখন আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে অটো ধরে চলে আসলাম, এটা হচ্ছে রেজোন্যান্স এফেক্ট। রেজোন্যান্স মানে আমার জায়গাটা বদল ঘটছে, আমি ওখান থেকে চলে আসছি। আচ্ছা, এইবার দেখো এই বেনজিনের দুই ধরনের রেজোন্যান্স দেখা যায়, প্লাস আরও দেখা যায়, মাইনাস আরও দেখা যায়। প্লাস আর কখন আর মাইনাস আর কখন, ভালো করে দেখো। এখানে NH2 আছে, NH2 আছে, আর বেনজিনের মধ্যে ডাবল বন্ডগুলো এভাবে ভন ভন করে ঘুরছে। কনজুগেশন আছে, দ্বিবন্ধন, এর মধ্যে ঘুরলে পরে ও নিচের দিকে আসবে। যেমন আমাদের পাখা চালিয়েছি, এখানে বাইরে যদি কোনো দুর্গন্ধ থাকে খুব তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে আসবে, কারণ একটা অ্যাট্রাকশান হয়। দ্বিবন্ধন যখন এর মধ্যে ঘুরে ভন ভন করে ঘুরে, তখন ওকে অ্যাট্রাকশান করে ওই লোন পেয়ারকে, তখন ও আসছে। কিভাবে আসে ভালো করে দেখবে। এই বন্ডটা তখন এখানে পড়ে, এই বন্ডটা এখানে আসে। একটা সিঁড়ি বদল তো, একটা সিঁড়ির পা দেয়, আবার ওই পাটা ওই সিঁড়িতে দেয়, এইভাবে তো আমরা উঠি। ও সেইভাবে উঠছে, এই সিঁড়িতে আসছে, তারপরে সিঁড়িতে চলে গেল। তাহলে দেখতে কেমন হবে? এই সাইনগুলো রেজোন্যান্সের সাইন। এটা যেমন সাম্য অবস্থায় বসাই, আর এটা রেজোন্যান্সের সময় বসানো হয় এই সাইনটা। তাহলে জায়গাটা কেমন হলো দেখে আসি। হেক্সাগোনালই আছে। একটা বন্ড ছিল, আরেকটা বন্ড তার উপর পড়ছে, এখানে দুটো বন্ড হবে। আচ্ছা, এই বন্ডটা এখানে চলে আসলো। এইবার বাবুরে লোন পেয়ারটা এখানে, বন্ড এখানে যখন চলে আসলো, বন্ড মাথায় চলে আসলে তাকে বলে নেগেটিভ চার্জ। অবস্থা কি ছিল? বন্ড মাথায় গেলে নাম হলো নেগেটিভ চার্জ। যেমন ভাত খাচ্ছি, এটা অন্ন, প্রণাম করে খায় অনেকে, কিন্তু থালায় যে অংশটা থেকে যায় ভাতের, আমরা বলি এঁঠো। ভগবানের কি অবাক খেলা! ওদের কি দোষ? ওরা পেটে যেতে পারেনি, তাই এ নাম হয়েছে এঁঠো। এঁঠো মানুষ পছন্দ করে না। স্নান করে আগেকার দিনের মতো রুল অনুসারে এটা কর ওটা কর, বাবা এঁঠো লাগিয়েছিস, এই এঁঠোটা ধুয়ে নে, মানে এঁঠো একটা এঁঠো। আর পেটে গেলে হয় অন্ন, বাবা প্রণাম করে। ঠিক এরকম একটি অবস্থা। বন্ড মাথায় উঠলে হয় নেগেটিভ চার্জ। আচ্ছা, এবার এখান থেকে যখন ওখানে যাচ্ছে, যেখান থেকে যাবে সেখানে পজিটিভ চার্জ, তাই এখানে পজিটিভ চার্জ হয়। যেমন একটা মেয়ের বিয়ে হয়ে গেল, এবার মেয়েটা নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, তো নিজের বাড়ি থেকে আসছে, ওখানে হবে পজিটিভ চার্জ। নিজের বাড়িতে পজিটিভ চার্জ, যে বাড়িতে আসছে সেই বাড়িতে নেগেটিভ চার্জ, কারণ ওখানে একজন লোক বেশি হয়ে গেল। ইলেকট্রন বেশি হলে তাকে নেগেটিভ চার্জ বলে, ইলেকট্রন কমে গেলে তাকে পজিটিভ চার্জ বলে। এই কারণে ইলেকট্রনটা যখন ওখান থেকে চলে আসছে, তার মানে ওখানে একটা ইলেকট্রন কমে গেছে, তাই ওটা পজিটিভ চার্জ, আর এখানে ইলেকট্রন বেড়ে গেছে, তাই নেগেটিভ চার্জ। এবার এটাই কন্টিনিউয়াসলি চলতে থাকবে। পৃথিবীর সব জিনিস এভাবে চলে। যেমন শব্দ তরঙ্গ প্রথমে লঘুকৃত এলাকা, ঘনাকৃতি এলাকা, সেইভাবে চলে। তারপরে আপস ডাউন, সমুদ্রের ঢেউ, এভাবে চলে। দিন রাত্রি, হাসি কান্না, সব এভাবেই চলে।
এখানেও ইলেকট্রনটা এখানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, আবার এইবার ডাবল বন্ড সিঙ্গেল বন্ড উল্টে দেবে, দেখো অল্টারনেটিভ হচ্ছে এইভাবে, এরকম চলে আসলো। তাহলে কেমন হবে দেখতে এটাকে? এখানে হলো ডাবল বন্ড, এখানে নেগেটিভ চার্জটা চলে আসলো, বাকিটা যেমন ছিল সেরকম পজিটিভ চার্জ। এই বন্ডটা এই জায়গা পড়বে, এটা তার এই কার্বন এসে লাগবে, দেখতে কেমন? এটা এরকম হবে, এটা এরকম হবে। এইবার আবার এই বন্ডটা এখানে পড়লো, এটা খুলে বেরিয়ে যাবে। এখানে হলো, দেখো সেই যৌগটাই রয়েছে কিন্তু সেই বন্ড সেখানে নেই। এখানে যে বন্ডগুলো যেখানে ছিল ওখানে সেই বন্ডগুলো সেই জায়গায় নেই। এই যে যৌগটা, এটা বেনজিনের উপরে NH2 গ্রুপ আছে। এই যৌগটার নাম হলো অ্যামিনো বেনজিন। এটার ডাক নাম অ্যানিলিন। তাহলে এদের কি হবে? এই ক্ষেত্রে ফিনাইল গ্রুপ, এই গ্রুপটার নাম হচ্ছে ফিনাইল গ্রুপ। এই যে বেনজিন, অ্যাকচুয়ালি C6H6, এটা মানে বেনজিন। বেনজিন থেকে যখন একটা হাইড্রোজেন কমে যায় তখন থাকে C6H5। এই C6H5 আবার একে কেউ বলে এইভাবে AR, মানে অ্যারাইল। একই জিনিস, বেনজিন যেমন মিথেন থেকে মিথাইল হয়েছে, বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তার নাম হচ্ছে C6H5। কেউ বলে AR, একই জিনিসের ভিন্ন নাম। কেউ বলে PH, মানে ফিনাইল। কেউ এভাবে লেখে, কেউ এভাবে লেখে, কেউ এভাবে লেখে, কেউ আবার এইভাবে লেখে। এই হাতে একটা হাইড্রোজেন নেই, তাহলে C6H6 এটার নাম বেনজিন, মানে এটা পুরোটা। অ্যাকচুয়ালি বেনজিনের ছবিটা একটু এঁকে দেখাই তোমাদের। বেনজিনের ছবিটা এরকম হেক্সাগোনাল স্ট্রাকচার। এটার নাম বেনজিন। সংক্ষেপে আমরা এইভাবে বলি, এটার নাম বেনজিন। এবার অল্টারনেটিভ ডাবল বন্ড, এরকম হতে পারে। দ্বিবন্ধন ভিতরে ঘুরছে বলে এভাবে দেই, প্রত্যেকটাই বেনজিন। এটা অরিজিনাল একদম, দেখতে পাচ্ছ সব কার্বন হাইড্রোজেন। এর দেখতে পাচ্ছ না, বলে ভেবো না ওর নেই, ওর আছে। এই জায়গায় কার্বন আছে। একটা মেয়ে রাস্তা দিয়ে বোরখা পরে ছুটছে, আর একটা মেয়ে রাস্তা দিয়ে ল্যাংটো হয়ে দৌড়াচ্ছে, পার্থক্য নেই কোনো কথা। ওটা ড্রেস পরা আছে, এটা নেই। এখানেও সেরকম, এখানে দেখতে পাচ্ছ কার্বন, এখানে দেখতে পাচ্ছ না, তাতে কি আছে? আটকানো আছে, দেখাইনি আমরা, কিন্তু আছে। একই জিনিস, দুটো ছবির মধ্যে কোনো পার্থক্য নেই। এবার দ্বিবন্ধনটা জায়গা বদল করছে, তার মানে এই দ্বিবন্ধন যে ভিতরে যে পাই বন্ধন আছে তিনটে, এই একটা পাই বন্ড, এই একটা পাই বন্ড, এই একটা পাই বন্ড, এই তিনটে পাই বন্ড ভিতরে বসে ঘুরছে। যখনই ঘুরছে তখন মাঝখানে আমরা গোল সাইন দিতে পারি। কেউ এভাবে লেখে, কেউ এভাবে লেখে, কেউ এভাবে লেখে। এখান থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দেওয়া হয় তখন এটা C6H5, গুনে দেখ তাই আছে 1 2 3 4 5 6, 6টা কার্বন, যার 5টা হাইড্রোজেন আছে। 1 2 3 4 5টা হাইড্রোজেন আছে, C6H5। এইবার কেউ একে অ্যারাইল বলে, কেউ একে ফিনাইল বলে, কেউ এভাবেও লেখে। তাহলে কেউ এভাবে লিখতে পারে, কেউ এভাবে লেখে, কেউ এভাবে লেখে, কেউ এভাবে লেখে। একটা হাইড্রোজেন কম। একটা হাইড্রোজেন কম কেন স্যার? ওখানে অন্য কেউ বসছে। যেমন এই যে একটা হাইড্রোজেন যদি এখানে থাকে, তাহলে এই NH2 বসতে পারতো না, তাই একটা হাইড্রোজেন সরিয়ে সেখানে NH2কে আমরা বসিয়েছি। যদি হাইড্রোজেনই সব জায়গায় সবাই থাকে তাহলে অন্য কিছু বসবে কি করে? রিঅ্যাকশন করতে পারবে না, তাই তোকে জায়গা ফাঁকা করতে হবে। যেমন মা জায়গা ফাঁকা করে দেয়, ছেলেকে ভালোবাসে, পরিণত বয়সে একটা বৌমা নিয়ে এসে মা তার জায়গাটা ছেড়ে দেয়। আর অনেকে ছাড়তে পারে না বলে বৌমার সাথে শাশুড়ির ক্যাচাল বাঁধে। দিস ইজ কেমিস্ট্রি। যদি জায়গা না ছাড়ে তাহলে ওর সাথে রিঅ্যাকশনটা কী করে হবে? আর রিঅ্যাকশন না হলে আমরা নতুন প্রোডাকশন পাবো না। কঠিন ফিলোসফি। ওই সামান্যভাবে মিডিল ক্লাস সেন্টিমেন্ট নিয়ে ভাববে ইত্যাদি, শেখি ভাব করবে, তাহলে হবে না।
পুরো একদম তোমাকে ওপেন ভাবতে হবে, বুক চিরে, তবেই হবে পড়াশুনো। যদি একটা হাইড্রোজেন সরে না যেত তাহলে আরেকজন ঢুকতে পারতো না, আরেকজন ঢুকতে না পারলে কেমিস্ট্রি হতো না, নতুন প্রোডাকশন পেতাম না, নতুন সৃষ্টি যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ সিস্টেম কখনো স্পন্টেনিয়াস চলতে পারবে না, স্বতঃস্ফূর্তভাবে চলতে পারবে না। যাক, আমরা তাহলে এই অ্যানিলিন যৌগের কি কি পেলাম? অ্যানিলিন যৌগ এরা থাকলে পরে ফিনাইল দেখিয়েছে ইলেকট্রনকে টানছে, তার মানে ফিনাইলের রেসপেক্টে এটাকে টানছে, যেহেতু মাইনাস আর এফেক্ট, ইলেকট্রন নিচের দিকে টানছে, মাইনাস আর এফেক্ট। এক সময় বলবে এই যৌগটা, মানে এই যে অ্যানিলিন যৌগটা কম ক্ষারীয়। বিজ্ঞানী লুইস বলেছিলেন যারা ইলেকট্রন দান করে, মুক্তজোড় ইলেকট্রন যারা দান করে তারা ক্ষারকীয়। তাহলে এই 1, 2, 3, 4, 5টা স্ট্রাকচারের মধ্যে এই 1 নাম্বার আর 1, 2, 3, 4, 5, এই 5 নাম্বার, এই দুটো স্ট্রাকচার ইলেকট্রন দান করতে পারে, কারণ এদের লোন পেয়ার আছে। বাকি এই 3টে স্ট্রাকচার ইলেকট্রন দান করতে পারে না। কেন পারে না? কারণ দেখো ওদের মাথায় পজিটিভ চার্জ আছে। পজিটিভ চার্জ মানে 2 হাত উঁচু করে দিয়েছে, দেউলিয়া হয়ে গেছে, ওরার ইলেকট্রন নেই খাবা। তাহলে আমরা যদি ধরে নেই প্রত্যেকটা স্ট্রাকচারের স্টেবিলিটি 1 সেকেন্ড বা 1 মাইক্রোসেকেন্ড, তাহলে 5 মাইক্রোসেকেন্ডের মধ্যে 3 মাইক্রোসেকেন্ড দান করতে পারে না, আর 2 মাইক্রোসেকেন্ড দান করতে পারে। তাহলে বেসিসিটি অর্ধেক থেকেও কমে গেল না হিসাবটা? বুঝতে হবে। এই কারণে অ্যানিলিনের ক্ষারকীয়তা কম। পরীক্ষার সব প্রশ্ন আসে, এরা লুইস ক্ষারক বলে। বিজ্ঞানী লুইস বলেছিলেন যারা ইলেকট্রন দান করতে পারে তারা ক্ষারকীয়, যারা গ্রহণ করতে পারে তারা আম্লিক। এটাই গল্প ছিল। নেক্সট আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আসছি। স্যার মাইনাস আর তো নালে এটা হয়, প্লাস আর কিভাবে হয় একটু দেখাবেন? হ্যাঁ দেখাবো, দাঁড়া। ধর CH2 পজিটিভ আছে, পজিটিভ মানে এখানে ইলেকট্রনের অভাব আছে, তখন ও ঠেলে দেবে, এই বন্ডটা এখানে চলে আসবে। দেখতে কেমন হবে? এটা ডাবল বন্ড হয়ে যাবে, পজিটিভ চার্জ এখানে চলে আসবে, এ তখন এই জায়গায় শিফট করে যাবে। দেখতে কেমন হবে? এটা এখানে আসবে, এটা এখানে আসবে, পজিটিভ চার্জটা এখানে চলে আসবে, এ তখন শিফটিং করে যাবে। দেখতে কেমন লাগবে? এখানে আসবে পজিটিভ চার্জটা, তখন এই বন্ডটা এখানে চলে আসবে। এটা চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে বেনজিন রিং মানে ফিনাইলটা ইলেকট্রন ঠেলে দিচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে প্লাস আর এফেক্ট। ইলেকট্রন ঠেলে দিলে হয় প্লাস আর, আর ইলেকট্রন চলে যাচ্ছে জায়গা বদল করে, মানে কনজুগেশনের মাধ্যমে, তাই রেজোন্যান্স, প্লাস আর এফেক্ট। আমরা এতক্ষণ ধরে অ্যালকিল পড়ালাম, অ্যালকেন পড়ালাম, বেনজিন পড়ালাম, বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে হয় ফিনাইল। তোর থেকে একটা চলে গেলে কি পড়ে থাকে? ভয় করিস না, আগে যা তারপরে হিসাব করিস। আচ্ছা গেল। ফিনাইলের দুটো ক্যারেক্টার দেখা যায়, প্লাস আর মাইনাস আর। আর ফর রেজোন্যান্স, রেজোন্যান্স মানে জায়গা বদল করা ইলেকট্রনের। আর ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে জাস্ট ঠেলা দূর থেকে। অনেকে না খবরদারি করে, এটা কর ওটা কর এটা কর, নিজে কিছুই করে না, ইন্ডাকটিভ এফেক্ট। কিন্তু এফেক্ট হয়, একটু একটু এফেক্ট হয়। আর নিজে করাটাকে, নিজে হাত লাগানো, মানে নিজে ফিল্ডে আসে, এটা রেজোন্যান্স। এটার দাম বেশি অবশ্যই, সবসময় জন্য এটা মূল্য বেশি। আচ্ছা এটুকুন আমরা পড়লাম। এই বিষয়কে কাজে লাগিয়ে আমাদের যে টপিকস আমরা পড়ব তাকে বলে একটা রিয়াকশান। আমরা আজকে আলোচনা অন্ততর মধ্যে ঢুকে যাই, সেটা হচ্ছে এসেনন রিয়াকশান। এই ক্লাসটা খুব ভাইটাল, সবাই দেখো। আজকে ক্লাসটা না দেখলে পরের ক্লাসটা ভালো লাগবে না, আজকে ক্লাসটা ভালোভাবে দেখবে। রেজোনে মানে এসেনন রিয়াকশান। SN1 এর পূর্ণ অর্থ হলো S ফর সাবস্টিটিউশন নিউক্লিওফাইল।
নিউক্লিওফাইল, নিউক্লিও, স্পেলিংটা হয়তো NU হতে পারে, যাকে আমি এটা লিখেছি নিউক্লিওফাইল। আর 1 ফর ইউনিমলিকুলার, বাংলা হচ্ছে সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, এটার বাংলা হচ্ছে প্রতিস্থাপন। আর নিউক্লিওফাইল ইউনিমলিকুলার, প্রতিস্থাপন যে করবে সেটা হচ্ছে নিউক্লিওফাইল করবে, কোন নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল ইউনিমলিকুলার মানে একজনের উপর নির্ভরশীল, উপর নির্ভরশীল। এবার দেখো, কোন একটা প্রতিস্থাপন করতে গেলে দুজন লাগে। আমি সরিয়ে, তোমাকে সরিয়ে আমি বসবো, তাহলে তোমাকে সরাতে হচ্ছে, তুমি একটা ব্যক্তি, আমি তোমাকে সরাচ্ছি, আমি আর একটা ব্যক্তি, দুজনই তো লাগে। এই কারণে এই বিক্রিয়া হয় একজনের উপর নির্ভর করে, নাহলে দুজনের উপর নির্ভর করে। যদি একজনের উপর নির্ভর করে তাহলে সেটা SN1, আর যদি দুজনের উপরে নির্ভর করে, আমার উপরও নির্ভর করে, তোমার উপরও নির্ভর করে, SN2। SN3 হয় না কেন? কি করে হবে? প্রতিস্থাপনে সরিয়ে দেওয়া, একজনকে আর একজন সরিয়ে দিচ্ছে, তৃতীয় ব্যক্তি কি করবে এসে? তাই SN3-র অস্তিত্ব নেই, প্রথম কথা। আচ্ছা, সরানো মানে নিউক্লিওফাইল মানে কি স্যার? এটা একটা বড় প্রশ্ন। যদি আমি এক কথায় বলি, নিউক্লিওফাইল মানে হলো নিউক্লিওফাইল প্রথম হচ্ছে ইলেকট্রন রিচ স্পিসিস। ইলেকট্রন রিচ মানে ধ্বনি, SPECIES। অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, মূলক হতে পারে, যার ইলেকট্রন বেশি আছে। এটা সাধারণত কোনো অ্যানায়ন হয়, আমরা সংক্ষেপে NU- বলি, অ্যানায়ন হয়, অ্যানায়ন হয়। এরা প্রসম হয় না স্যার? হয়, যেমন H2O, জল নিউক্লিওফাইল হতে পারে, কারণ ওর লোন পেয়ার আছে, এক্সেস ইলেকট্রন আছে। আবার লোন পেয়ার থাকলেই যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল হয় এমনও না। কেমন স্যার? যেমন CCl2, ওর লোন পেয়ার আছে। রবীন্দ্রনাথেরও দাঁড়িয়ে আছে, ছাগলেরও দাঁড়িয়ে আছে, তাই রবি ঠাকুর একটা ছাগল হয়। এটা ফিলোসফি হতে পারে, আমাদের হবে না। এর এখানে লোন পেয়ার আছে, এরও লোন পেয়ার আছে, তাই এর ইলেকট্রন বেশি আছে, এ নিউক্লিওফাইল, কিন্তু এটা নিউক্লিওফাইল নয়, কারণ এর অষ্টকপূর্ণই হয়নি। ইলেকট্রন আছে একটা বন্ড, দুটো বন্ড, দুটো বন্ডে 2 দুগুণে 4টে ইলেকট্রন, আর দুটো 6টা ইলেকট্রন। আর এর কটা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন, মানে 8টা পূর্ণ হয়নি, এর 8টা পূর্ণ হয়ে গেছে। 2 আর 2 4, আর 2 6, আর 2 8, অষ্টপূর্ণ থাকবে। আবার লোন পেয়ার থাকবে, নিউক্লিওফাইল। অষ্টকপূর্ণ থাকবে না, লোন পেয়ার থাকবে, নিউক্লিওফাইল না, ও ইলেকট্রোফাইলের দলে চলে যাবে, মানে অভাবী। ইলেকট্রন রিচ স্পিসিস হতে হবে। এই যে অ্যানায়ন, এটা আক্রমণ করতে পারে। তাহলে ভগবানের ক্ষমতা দিয়েছে একজনকে যে তুমি আক্রমণ করো, আবার আরেকজনকে সাজিয়ে রেখেছে তোমার ওই আক্রমণ তোমাকে করবে, তুমি সেইভাবে রেডি থাকো। তাহলে তার কি থাকতে হবে? তার ইলেকট্রন কম থাকতে হবে। যার ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকবে, ইলেকট্রনের অভাব থাকে, তার নাম ইলেকট্রোফাইল। তাহলে এটা হচ্ছে নিউক্লিওফাইল। ভগবান সব সাজিয়ে রেখেছে, কি কেমিস্ট্রি! ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে যার ইলেকট্রনের অভাব আছে। যেমন যদি পজিটিভ হয়, যদি কেউ পজিটিভ হয়, ইলেকট্রোফাইল। প্রসমও হয়, এই যে একটা অষ্টপূর্ণ হয়নি, এরা প্রসম কিন্তু ইলেকট্রোফাইল। তার মানে এদের মূল কথা ইলেকট্রনের অভাব থাকতে হবে। তাহলে ভগবান যে অভাবী তাকেও বানিয়েছেন, যে রিচ তাকেও বানিয়েছেন। কে ভালো? তুই যদি বলিস যে রিচ সেই ভালো, অসম্ভব, হতে পারে না। যদি অভাবী না থাকতো, রিচ কাকে কাকে অ্যাটাক করতো? তাহলে ভগবান কাউকে বেশি দেয়, আবার সেই বেশিটা যে জায়গায় যে প্রশমিত হবে কারো কম দেয়। এই কারণে ছেলে বানিয়েছে ভগবান, মেয়ে বানিয়েছে ভগবান। এক্সিলেন্ট কেমিস্ট্রি। এখানে যদি আমাদের সেই ভজগৌরাঙ্গ বলা যেত যে কেমিস্ট্রি প্রীতি একদিন হরিধ্বনি বলবন, তাহলে এখানে দেওয়া যেত। কি এক্সিলেন্ট কেমিস্ট্রি!
নিউক্লিওফাইল বানিয়েছে, তোমরা অ্যাটাক করো। ইলেকট্রোফাইল বানিয়েছে, ওরা তখন অ্যাটাক করবে, তোমরা ওটাকে এন্টারটেইন করো, মানে গ্রহণ করো। গোবিন্দ রাখো চরণে। চলো আমরা একটা এসেনন রিয়াকশনের মেকানিজম বা কৌশল দেখে আসি। হ্যাঁ দেখো বাবু, CH3 যে অ্যালকিল বলেছিলাম আজকে, মিথাইল 3 দিকে, এখান থেকে নিউক্লিওফাইল। প্রথমে কাজ হলো এটা K1 K-1 যাওয়া আসা বলে -1, এটা প্রথম বেরিয়ে যাবে, এটা নিউক্লিওফাইল বেরিয়ে চলে যাচ্ছে, এটা পজিটিভ হচ্ছে। এবার কোনো নিউক্লিওফাইল মানে OH- আক্রমণ করবে, CH3 OH, এগুলো সব CH3 লেখা, অ্যালকিল মিথাইল লেখা, CH3 মানে এটা মিথাইল সব। তাহলে Cl এর বদলে আছে OH, প্রতিস্থাপন হলো। এখানে একজনের উপর ডিপেন্ডেন্ট, OH এর উপর। ক্লোরিন তো নিচে থেকে বেরিয়ে গেছে, এখানে ফাঁকা পেয়েছে পজিটিভ চার্জ, OH আক্রমণ করেছে। উল্টো বললাম, Cl এর উপর ডিপেন্ডেন্ট, Cl বেরিয়ে গেছে, ওর OH এর কোনো কৃতিত্ব নেই, ও তো ফাঁকা জায়গায় ঢুকে পড়েছে, জোর করে দাঁড়াতে হয়েছে, হয়নি, ক্লোরিন স্বেচ্ছায় বেরিয়ে গেছে, এটা ভদ্রস্থ প্রতিস্থাপন হয়েছে। অনেক সময় হয়তো ডিভোর্স হওয়ার সময় অনেক সময় জোর করে হয়তো ছেলেটা ছাড়বে না মেয়েটাকে, অথবা মেয়েটা ছাড়বে না ছেলেটাকে, আরেকজন এসে জোর করে বার করে দেয়, বেরো এখান থেকে। আর কখনো কখনো হয় ছেলেটা চলে গেছে, আবার আরেকটা ছেলে এসে তাকে বিয়ে করলো। এখানেও সেরকম, ছেড়ে চলে গেছে ক্লোরিন, OH তখন এসে একজনের উপর নির্ভরশীল। তাই রেটটা নির্ভর করছে একজনের উপর, শুধু এর উপর। আমার দুটো কথা বলা আছে, যে বেরিয়ে যায় তাকে বলে লিভিং গ্রুপ, LEAVING, লিভিং গ্রুপ। যে ঢোকে তাকে বলে এন্টারিং গ্রুপ, যে ঢোকে তার নাম এন্টারিং গ্রুপ, আর যে বেরিয়ে যায় সে লিভিং গ্রুপ। তাহলে এ বেরিয়ে যাচ্ছে, ও ঢুকছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, এন্টারিং গ্রুপ ঢুকেছে, এই কথাটা বলার ছিল। এটা শুধু লিভিং গ্রুপের নির্ভরশীল। আরেকটা কথা বলার আছে আমার, সেটা হলো যে কার্বনে এই যে অ্যালকিল 3টে থাকবে তারা হচ্ছে 3 ডিগ্রি, যার 2টো থাকবে 2 ডিগ্রি, যার 1টা থাকবে 1 ডিগ্রি। এসেনন বিক্রিয়া হওয়ার সময় সবসময়ের জন্য 3 ডিগ্রি বেশি প্রাধান্য পায়, 3 ডিগ্রি, কারণ এর স্থায়িত্ব বেশি। কার্বোক্যাটায়নের যার স্থায়িত্ব বেশি হয় তার রেট অফ দ্য রিয়াকশান, এসেনন রিয়াকশান ফাস্টার হবে। এই ক্যারেক্টারিস্টিক্স তোমাকে মানতে হবে। তার মানে এই বিক্রিয়াটা কয় ধাপে হয়? 2 ধাপে হয়। এসেনন নাম হয় 2 ধাপে। বিক্রিয়াটা লিভিং গ্রুপও নির্ভর করে। এর লিভিং গ্রুপ তার ক্রমানুসারে তুমি সাজাও, লিভিং গ্রুপ তার ক্রমানুসারে যদি তুমি সাজাও, তাহলে সব সময়ের জন্য IBr-ClF এরা ভালো লিভিং গ্রুপ, ভালো এন্টারিং গ্রুপ, তাড়াতাড়ি বেরিয়ে যায়। কেন বেরোয়? কারণ এর বন্ধন দৈর্ঘ্য বড়, বন্ধন দৈর্ঘ্য, এর সাইজ বড়, এত বড় সাইজ, তাই বন্ধন দৈর্ঘ্য বড়। বড় সাইজ হলে বড় বন্ধন দৈর্ঘ্য, ছোট সাইজের ছোট বন্ধন দৈর্ঘ্য, বড় সাইজের বড় বন্ধন দৈর্ঘ্য। বন্ধন দৈর্ঘ্য বড় হলে বন্ধন ভাঙার শক্তি কমে যায়, ইজিলি বন্ডটা ভেঙে যায়, আর ইজিলি বন্ডটা ভাঙলে পরে রেট অফ দ্য রিয়াকশান ফাস্টার হয়ে যাবে। তাই এরা আগে যাচ্ছে। এর 3 ডিগ্রি বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এবার একটা স্টিরিও কেমিস্ট্রি আছে এখানে, সেটা কি স্যার? স্টিরিও কেমিস্ট্রি। স্টিরিও কেমিস্ট্রিটা আমি পরের দিন বোঝাবো। একদিনে প্রথম দিন তো অর্গানিক শুরু করলাম, অতটা আমি একদিনে বোঝাবো না। তবে আমি আজকে যে জিনিসটা বোঝাই যাবো সেটা হলো এসেনন রিয়াকশন, তো এটা বোঝা গেল। আরেকটা জিনিস আছে, সেটা হলো এই কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রমানুসারে সাজালে সবার আগে যাবে, এটা একটু মনে রাখতে হবে। এটা এ বেশি স্থায়ী সবচাইতে। তারপরে দুটো আছে যার, এদের রেসপেক্টে এটা 3 ডিগ্রি 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি হবে।
এটা। আচ্ছা, এইবার হবে ফিনাইলের রেসপেক্টে। তিন ডিগ্রি পজিটিভ, এর আর প্লাস আর এফেক্ট আছে। তারপরে এর রেসপেক্টে 2 ডিগ্রি হবে। এটা। তারপরে যা 3টে CH3 থাকবে, মানে এই দিক থেকে 3 ডিগ্রি আগে চলে যাবে। এইবার আসবে এর 2 ডিগ্রিটা, মানে 1 ডিগ্রিটা, এটা আগে যাবে। তারপরে আসবে এর ওই CH2 ডাবল বন্ড CH2 পজিটিভ, এটা আসবে। তারপরে আসবে এর 2 ডিগ্রিটা লিখিনি এখনো, 2 ডিগ্রিটা আসবে। তারপরে আসবে 1 ডিগ্রিটা, এই যে একটা মাত্র অ্যালকিল আছে। তারপরে আসবে ধরো sp3 সংকরায়ন। তারপরে এই ডাবল বন্ড থাকলে sp2, মনে আছে আমরা রাসায়নিক মানে বন্ধনে পড়েছিলাম, ডাবল বন্ড থাকলে sp2 এটা। তারপরে আসবে sp3 লাস্টে, এটা লাস্টে আসবে। তাহলে মূল কথাটা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। যারা এই যে ত্রিভুজের মতো আছে, এরা সাইক্লোপ্রোপাইল বলে এদেরকে। এদের ড্যান্সিং রেজোন্যান্স হয়, তার জন্য এরা সবার আগে। এদের 3, 2, 1 শেষ হবে, তারপরে এটা ফিনাইল শুরু হবে। এদের রেজোন্যান্স আছে, রেজোন্যান্স এফেক্ট। এদের 3, 2 হওয়ার পরে ইন্ডাকটিভ এফেক্ট যার 3 ডিগ্রি, তার এর 1 ডিগ্রি থেকে বেশি। এই দিকে খালি এইটুকু মনে রাখতে হচ্ছে। হওয়ার পরে এরও রেজোন্যান্স দেখা যায়, একটা রেজোন্যান্স, ছোট্ট কনজুগেশন, এটা এখানে বন্ডটা এখানে চলে আসে, এটা চলে আসে। তারপরে এর 2 ডিগ্রি। এই জায়গাটা থেকে একটা কোশ্চেন পরীক্ষা হলে আসবে MCQতে, অথবা যে নিচের কোনটিতে SN1 ভালো হয়, যার এইটা থাকবে, মানে এরপরে যার হ্যালোজেন থাকবে আর কি, এইটা ভালো হয়। অথবা আসতে পারে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রমানুসারে সাজালে নিজের কোনটি বেশি, এটা। এবার তোমাকে তো এইগুলো সব দেবে না, দেবে এর মধ্যে থেকে 4টে, একটা এইটে দিল, একটা এইটে দিল, একটা এইটে দিল, একটা। তোমার খুঁজে বার করতে হবে এটা। মোটামুটি একটু দেখা থাকলে চোখে পড়লেই বুঝে যাবি যে কার স্থায়িত্ব বেশি যাচ্ছে, যাবে না বোঝা? একটু এই নিয়ে আর বাড়িতে একদম একটু লিখতে হবে। অর্গানিক তো অনেকটা পড়িয়ে দিয়েছি আজকে, কিন্তু তোমাদের এগুলো একটু বাড়িতে লিখতে হবে, পড়তে হবে, ক্লাসটা বারবার দেখতে হবে। আজ আর নয় ভাই পথিক, তুমি যাত্রা করো তুমি তোমার গন্তব্যস্থলে।